লাগাতার দরপতনের মুখে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে শেয়ারের দাম কমার সীমা বেঁধে লেনদেনের প্রথম দিনে স্বস্তি মিলল না ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজও দাম কমেছে ৩০০ প্রতিষ্ঠানের শেয়ারের। পুঁজিবাজারে চলমান অস্থিরতা নিয়ে থাকছে বিশ্লেষণ। এদিকে পণ্য আমদানিতে গতি এসেছে, ডলার পরিস্থিতির উন্নতিতে বেড়েছে ঋণপত্র খোলা ও নিষ্পত্তি। তবে চুপিসারে বাজার খরচ বাড়াচ্ছে আলু। সবকিছু নিয়েই সপ্তাহ শেষের ভাগশেষ। সঙ্গে আছি আমি তানজিম শাফিন। প্রায় ১.৫ বছর পর ফ্লোর প্রাইসের বাধ্যবাধকতা ভেঙে জানুয়ারিতে স্বাভাবিক লেনদেন শুরু হয়। তবে স্থায়ী হয়নি আশার আলো। নিয়ন্ত্রণকারী সংস্থার চটজলদি কিছু সিদ্ধান্তে অস্থির বাজারে কমতে থাকে লেনদেন। ঈদের পর যা আরও প্রকট হয়। এমন অবস্থায় অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষোভ প্রকাশ করলে গতকাল এক আদেশে আবারও দাম কমার নতুন সীমা বেঁধে দেয় বিএসইসি। ৩% বেশি দাম কমবে না শেয়ারের। এ নিয়মে লেনদেন শুরু হয় আজ থেকে। তবে বদলায়নি বাজারের নেতিবাচকতার চিত্র। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে বিস্তারিত। আজকের দিনে মোট লেনদেন হয়েছে টাকার অঙ্কে ৫১১ কোটি টাকা। প্রধান সূচক কমেছে ৬০.৪৮ পয়েন্ট। ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫,৫১৮.৪৮ পয়েন্টে। কমেছে সরিয়া সূচক ১২.29 পয়েন্ট কমে ১,২১৭.২৭ পয়েন্ট। এবং ভালো মানের শেয়ার নিয়ে DS30 সূচক সেটিও ১০ পয়েন্ট হারিয়েছে। মোট লেনদেন এদিন হয়েছে ৫১১ কোটি টাকার। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে, শেয়ারের ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দাম বেড়েছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেন শুরু হওয়ার পর থেকেই প্রথম ঘন্টায় লেনদেনের সূচকের ব্যাপক পতন দেখা যায়। সেখানে ১১টা পর্যন্ত সেই ধারাবাহিক পতন স্থায়ী হয়। এরপর লেনদেনে কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে বেলা শেষ হয়েছে তখন ৬০ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। শেয়ারবাজারের চলমান অস্থিরতা এবং নিয়ন্ত্রণকারী সংস্থার এই অবস্থায় ভূমিকা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। তার সাথে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাগশেষ আয়োজনে। একই সাথে আপনার কথা থেকে আসলে শুরু করতে চাই। আপনি বলছিলেন বাজারে যখন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো একটা অটো সাপোর্টের কথা। সেই অটো সাপোর্ট বাজারে আসতে আসতে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিতে হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা সিদ্ধান্ত নিল। এবং শেষমেশ দেখা গেল কিছু বিনিয়োগকারী রাস্তায় নেমে এলে তারা সিদ্ধান্ত নিল যে আবারও ৩% বেশি দাম কমবে না কোনো শেয়ারের। এই সিদ্ধান্তর আসলে জরুরি ছিল কিনা সেটি জানতে চাইবো। তার আগে এই সিদ্ধান্তের ফলে আজকে যে বাজারে আবারও আমরা দেখলাম যে সূচকের পতন হলো, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। বিষয়টা হচ্ছে দেখেন, ফ্লোর প্রাইস কমার পরে তারপরে ২৮টা কোম্পানি জেড গ্রুপে দিয়ে দেয়া হলো ফ্লোর প্রাইস তোলার পরে সাথে সাথে। তো এখানে একটা কনফিডেন্সের ঘাটতি দেখা দিয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে, এবং যে সকল জেড গ্রুপে গিয়েছে সেগুলো কিন্তু বিনিয়োগকারীদের ভালো একটা অ্যামাউন্ট ইনভেস্টেড ছিল। হঠাৎ করে সেটা জেড গ্রুপে দেওয়াতে এই পরিণতি হলো বাজারের। আস্তে আস্তে করে বাজার কমা শুরু করলো এবং সেখানে দেখা গেল যে ফোর্স সেলের একটা বিশাল একটা প্রকট আমরা দেখতে পারলাম। ফোর্স সেলের যেহেতু বাজার লাগাতার পড়তে থাকলো, ফোর্স সেল অটোমেটিক আসতে থাকলো। আমরা যে সাপোর্টটা চেয়েছিলাম বাজারে ফ্লোর প্রাইস তোলার পরে ১৫-১৬ দিন, কিন্তু সেই সাপোর্টটা ছিল এবং বাজারটা ভালো একটা পজিশনে ছিল। ফর এক্সাম্পল আপনাকে বলি, ৬,০৯৭ পয়েন্ট ছিল, সেখান থেকে কিন্তু ১৫-১৬ দিনে বেড়ে ৬,৪৯৭ পয়েন্টে গিয়েছিল বাজার। হ্যাঁ, তো ভালোই ছিল বাজার। হঠাৎ করে ওনারা ওই জেড গ্রুপে দেয়াতে বাজারের এই পতনটা শুরু হয়। এখন আজকের ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে 3% ডাউনওয়ার্ড যে সার্কিট ব্রেকারটা কমিয়ে দিল, সেইটা বাজার খুব ভালোভাবে নেয় নাই এবং বাজার একটা রিয়াকশন দিয়েছে, যেটা খুব পজিটিভ রিয়াকশন ছিল না, একটা নেগেটিভ রিয়াকশন দিয়েছে। এবং যার কারণে ১০২ পয়েন্ট পর্যন্ত বাজার এক পর্যায়ে কিন্তু পড়ে গিয়েছিল এবং সেটা রিকভার করে পরে ৬০ পয়েন্টে বন্ধ হয়েছে। এইটা একটা সাময়িক ব্যবস্থা এসইসি নিয়েছে, যে বিনিয়োগকারীদের স্বস্তি দেওয়ার জন্য সাময়িকভাবে সার্কিট ব্রেকারটা কমানো হয়েছে। বাজারটা
আবার একটু ঘুরে দাঁড়ালে পরে এই জিনিসটা নর্মাল হয়ে যাবে, এটা তুলে দিবে এসএসসি, সেটার আশ্বাস এসএসসি দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই 3% সার্কিট ব্রেকারের যে ইয়েটা দিয়েছে আজকে, সেটা খুব একটা ব্যাকফায়ার করেছে মোটামুটি বলা যায়। আর সেক্ষেত্রে আপনিও তো পরজু বলছিলেন মার্কেটে যে বাজারে লেনদেন যখন আমরা দেখছেন ধীরে ধীরে বাড়ছিল, গতকালের লেনদেনেও আমরা দেখেছি যে 600 কোটি টাকার লেনদেন হচ্ছিল। সেক্ষেত্রে আসলে স্বাভাবিক অবস্থায় থাকলে কি বাজারে লেনদেনের পরিমাণটা আরো বাড়তো কিনা যদি এই দাম কমার সীমা বেঁধে দেওয়া না হতো? দেখেন, সার্কিট ব্রেকারের সীমা ইয়ে না করলে কিন্তু হয়তো আরো দু একদিন পড়তো, বা একটা অটো সাপোর্ট কিন্তু চলে আসতো বাজারে, হ্যাঁ, যেটা সবসময় আমি বলে থাকি যে বাজার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, কিন্তু ইন্টারফারেন্স হলে পরে একটা ইন্টারাপশন হয়, এবং সেখানে কিন্তু বিনিয়োগকারীদের কনফিডেন্সের একটা একটা ঘাটতি হয়, বিপুল পরিমাণ ঘাটতি হয়। সো কাজেই আমার কাছে মনে হয়েছে যে সকালবেলা একটা বিশাল একটা প্যানিকের সৃষ্টি হয়েছে, যেহেতু একটা ইন্ডেক্স ডাউন ট্রেন্ড হয়ে গেল হঠাৎ করে, সেহেতু একটা বিশাল প্যানিক, কার আগে কে বিক্রি করে এমন একটা সিচুয়েশন বাজার চলে গিয়েছিল, যার ফলে 104 পয়েন্টের মতো বাজার এক পর্যায়ে পড়ে গিয়েছিল। বাট হাউএভার, হ্যাভিং সেড দিস, আমার কাছে যেটা মনে হয় যে পজিটিভ দিকটা হলো যে বাজারে ভলিউমসটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, উইচ ইজ, আমি পজিটিভলি নিচ্ছি বিষয়টা। এবং আমি আশা করি যে আগামী সপ্তাহে হয়তো একটা ভালো মার্কেট আমাদের দেখার সম্ভাবনা আমি আশা করছি। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে মার্কেট ক্যাপিটালও গত এক মাসের যদি আমরা দেখি যে মার্কেট ক্যাপিটালের অবস্থাও কিছুটা ভালো হয়েছিল। আর সেখান থেকে যদি যারা শেয়ার বিক্রি করতে পারছেন না, তারা নতুন শেয়ারও তো কিনতে পারবেন না, এই বিষয়টিও তো রয়েছে। সেক্ষেত্রে আসলে লেনদেন কি এই এই নিম্ন সীমায় থেকে লেনদেন বাড়ার সম্ভাবনাটা কোথায়? দেখেন, আমাদের বাজারে দুইটা কিন্তু বেসিক প্রবলেম, একটা ফান্ডামেন্টাল প্রবলেম রয়ে গেছে, হ্যাঁ, সেটা হলো মার্জিন রুলটা সময়োপযোগী করা অতীব জরুরি, বিকজ এইটা অটো সাইক্লিক অর্ডারে হতে থাকে, আজকে কমলে কালকে রেডি ফোর সেল, আবার কালকে কমলে তারপরের দিন ফোর সেল রেডি। সো এই একটা বিষয় আমরা এই মার্জিন রুলটাকে সময়োপযোগী করার জন্য এসইসি কে বারবার রিকোয়েস্ট করেছি, ওনারা কাজ করছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে সাইড লাইনে যে সকল বিনিয়োগকারীরা বসে আছেন টাকা পয়সা নিয়ে, তারা কখন ইন করবে, আর ওনাদের কথা হচ্ছে আজকে কিনলে কালকে বাজার পড়ে যাচ্ছে। সো কাজে ওদের একটা কনফিডেন্স ইনক্রিজ করার জন্য, বাড়াবার জন্য, অন্তত বাজারটাকে কিছু পজিটিভ, কয়েকদিন যদি বাজারটা পজিটিভ থাকে, তখন ওনারা বিনিয়োগে কিন্তু আগ্রহী হবেন, এবং ওনাদের ইনভেস্টমেন্টটা পুঁজিবাজারে ওনারা নিয়ে আসবেন। টাকা রেডি আছে, ওনারা সাইড লাইনে আছেন, অপেক্ষা আছেন কোন মুহূর্তে আমরা ঢুকবো, কোন সময়টা বেটার হবে ঢোকার। সো কাজেই আমি আশাবাদী যে আগামী সপ্তাহে হয়তো আমরা একটা টার্ন অ্যারাউন্ড হয়তো দেখতে পাবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। এবারে একটা বিরতি নিয়ে ফিরছি, আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। রপ্তানি বৃদ্ধি, ধারাবাহিক প্রবাসী আয়ে বৈদেশিক মুদ্রার তারল্য সংকট কাটছে, যেটি সুখবর ব্যবসায়ী মহলে। ব্যাংকগুলোতে স্বতঃস্ফূর্তভাবে বাড়ছে আমদানি ঋণপত্র খোলার পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য, মার্চ মাসে ঋণপত্র খোলা হয়েছে $6.13 বিলিয়ন। সেই সাথে বেড়েছে এলসি নিষ্পত্তিও, এটি এবছরের 3 মাসে সর্বোচ্চ। আমরা একটু দেখে নেব আমদানি ঋণপত্র খোলার যেই তথ্য রয়েছে। আমরা বিলিয়ন ডলারে দেখতে পাচ্ছি সংখ্যাগুলো। গত মার্চ মাসে, গত বছর একই সময়ে মার্চ মাসে $6 বিলিয়ন নিচে আমদানি ঋণপত্র খোলা হয়েছিল। জানিয়ে রাখি যে গত বছরে মোট 12 মাসের মধ্যে শুধুমাত্র 3 মাসে মোট এলসির পরিমাণ $6 বিলিয়ন অতিক্রম করেছিল, যার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি ছিল এবং ছিল আগস্ট মাস। এর ছাড়া আর বাকি মাসগুলোতে $5 বিলিয়ন আশেপাশে থেকেছে ঋণপত্র খোলার পরিমাণ। এর মধ্যে এপ্রিল জুন মাসে
$4 বিলিয়ন কিছু বেশি, $5 বিলিয়ন কম আমদানি ঋণপত্র খোলা গেছে। জানেন যে ডলার সংকট বিশ্বব্যাপী এবং টাকার অবমূল্যায়ন সে সময় একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। যদিও এখনও বিশ্বব্যাপী যে অর্থনৈতিক অবস্থা সেটি খুব স্বতঃস্ফূর্ত হয়নি, তারপরেও বাংলাদেশ কিছু নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে ডলারের যেই তারল্য তার পরিমাণ বাড়াতে ব্যাংকগুলোতে সমর্থ হয়েছে এবং সেখানে আইএমএফের কিছু নির্দেশনা ছিল, সেগুলো অনুসরণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে ডলারের তারল্য সংকটটা অনেকটা কেটেছে। ব্যাংকগুলোতে ডলারের পরিমাণ বাড়ার ফলে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমরা একটু দেখে নিতে চাই আমদানি ঋণপত্র নিষ্পত্তির যেই পরিমাণ সেটিও বেড়েছে একই সাথে। যদি গত বছর মার্চ মাসের সাথে এই মার্চ মাসের তুলনা করি, সেখানেও আমরা দেখতে পাবো যে $5 বিলিয়ন বেশি আমদানি ঋণপত্র নিষ্পত্তি হয়েছে। গত ফেব্রুয়ারিতে $4.76 বিলিয়ন ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল। মার্চ মাসে সেটি $5.45 পৌঁছেছে। জানুয়ারি মাসেও প্রায় $6 বিলিয়নের কাছাকাছি আসলে আমদানি ঋণপত্র নিষ্পত্তি করা হয়েছে। আমরা একটি তুলনামূলক চিত্রটা দেখতে চাই। আমরা দেখব যে ডলারের তারল্য থাকা সাপেক্ষে ঋণপত্র খোলা এবং নিষ্পত্তি দুটোরই ভীষণভাবে সম্পর্কিত রয়েছে। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি যে মার্চ মাসে $6.13 বিলিয়ন আমদানি ঋণপত্র খোলা হয়েছে, ঋণপত্র নিষ্পত্তি হয়েছে $5.45 বিলিয়ন, যেটি গত ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি থেকে গত মাসের থেকে ফেব্রুয়ারি থেকে 17% বেশি। মার্চ মাসেও যেমন আমরা দেখছি যে বেশি এলসি খোলা হয়েছে, জানুয়ারিতেও এলসির পরিমাণ বেশি ছিল। অর্থাৎ এটি অর্থনীতির সব ধরনের যতগুলো অর্থনীতির সূচক আছে সেখানে প্রভাব ফেলে। বাংলাদেশ যখন বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার মতোই বলা চলে, সেই সময়টাতে বাংলাদেশ বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রার যেই সংকট সেটি কাটিয়ে উঠতে পেরেছে। সেটি ব্যবসায়ীদের জন্য খুব ভালো প্রভাব পড়বে। একই সাথে উৎপাদনের জন্য এটি খুবই জরুরি, কারণ যখন এই এলসি খোলা হচ্ছে বা আমদানি ঋণপত্র খোলা হচ্ছে তখন আমরা বিভিন্ন শিল্পের কাঁচামালগুলো আনতে পারছি এবং শিল্পের কাঁচামাল আনা মানে সেখান থেকে রপ্তানি বাড়ানো, অর্থাৎ শিল্প উৎপাদন হবে, সেখান থেকে রপ্তানি হবে এবং পরবর্তীতে আরও বৈদেশিক মুদ্রা আসবে। সুতরাং এটি বেশ ভালো একটি খবর বলা চলে। এদিকে ঈদ পরবর্তী সময়ে সাতক্ষীরা স্থলবন্দর অর্থাৎ বিভিন্ন স্থলবন্দরে যেমন আমদানি কার্যক্রম বেড়েছে তেমনি আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে। সাতক্ষীরা স্থলবন্দরে চাঙ্গা হয়ে উঠেছে এই বন্দর, এই নিয়ে জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। জানাবে যে বন্দরে কি ধরনের পণ্য আমদানি রপ্তানি বেড়েছে? সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মূলত কাঁচা পণ্য বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে। তবে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই বন্দরে পেঁয়াজ আসছে না। মূলত ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞার পর থেকে এই বন্দর দিয়ে কোনো ধরনের পেঁয়াজ আমদানি হচ্ছে না। এছাড়া অন্যান্য সকল পণ্য কিন্তু আমদানি হচ্ছে। বিশেষ করে এখানে আদা এবং হলুদ, এছাড়া কাঁচা পণ্যের ভিতরে কাঁচা ঝাল, ক্যাপসিকাম সহ বিভিন্ন ধরনের ফল কিন্তু আমদানি হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি পরিমাণে পাথর আমদানি হচ্ছে বর্তমানে এই বন্দর দিয়ে। গত ঈদের আগে রমজানের সময় কিন্তু এই বন্দর দিয়ে বিপুল পরিমাণে ফল এসেছে, আমরা এটি জেনেছি। তবে বন্দরের এই যে ছুটি কাটানোর পরে যখন বন্দরটি চালু হলো এরপরে কিন্তু কোনো ধরনের ফল আসছে না। যদিও এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ এলসি খোলা রয়েছে এবং সেগুলো কিছুদিনের মধ্যেই আসা শুরু হবে এবং তখন আসলে কিন্তু আরও বেশি পরিমাণে পণ্য এই বন্দর দিয়ে আমদানি হবে। এদিকে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই 200 থেকে 250 ট্রাক পণ্য এখান দিয়ে রপ্তানি হচ্ছে। একই সাথে প্রায় 300 ট্রাক পণ্য কিন্তু ভারত থেকে প্রতিদিনই আমদানি হচ্ছে। সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে এলসি ঋণপত্র খোলা রয়েছে, এখন এলসির কোনো সমস্যা নেই। তবে যেহেতু পেঁয়াজ সবচেয়ে বেশি পরিমাণে এই বন্দর দিয়ে আমদানি হয়, সেই পেঁয়াজটি বন্ধ থাকার কারণে বন্দরের আমদানি, সার্বিক যে আমদানি সেটি কিছুটা কমলেও স্বাভাবিক যে আমদানি সেটি কিন্তু চালু রয়েছে এবং আগামী কয়েকদিন পরেই কিন্তু এই পেঁয়াজের একটু অনুমোদন হতে পারে, এমনটি তারা আমাদেরকে বলছেন। তখন এই বন্দর আবারও বেশি পরিমাণ ট্রাক আমদানি হবে এবং বন্দরের যে কার্যক্রম সেটি আরও বেশি পরিমাণে চাঙ্গা হবে। গত অর্থ বছরে এই বন্দরের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হয়েছে এবং আগামী যে বর্তমান যে চলতি যে অর্থ বছরে, এই অর্থ বছরে 835 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজস্ব বিভাগ। সেটি এই এখন পর্যন্ত এই 11 মাসে সেটি কিন্তু প্রায় অর্ধেকের বেশি কিন্তু পূরণ হয়েছে, এমনটি রাজস্ব বিভাগ থেকে আমাদেরকে বলা হচ্ছে। তো এই ছিল সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাফিন।
সহকর্মী আহসান রাজীব যোগ দিয়েছিলেন সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরে আমদানি রপ্তানি বেড়েছে। এদিকে মাছ মাংসের পাশে বাজার ব্যয় বাড়াতে যোগ দিয়েছে আলু। সপ্তাহ ব্যবধানে বিভিন্ন বাজারে আলুর দাম বেড়েছে 5 থেকে 10 টাকা কেজিতে। যদিও চলতি মাসে হিলি স্থলবন্দর থেকে প্রায় 5,000 টন আলু দেশে এসেছে, তবে দামে এর প্রভাব পড়েনি, উল্টো দাম বেড়ে চলেছে। আমরা আলুর দামের চিত্র ট্রেডিং কর্পোরেশনের সূত্র থেকে যেটি বলা হচ্ছে, বিভিন্ন বাজার থেকে রাজধানীর আজকের দর 50 থেকে 55 টাকা প্রতি কেজি মানভেদে। এক সপ্তাহ আগে ছিল 45 থেকে 50 টাকা, এক মাস আগে ছিল 38 থেকে 40 টাকা, এক বছর আগে ছিল 25 থেকে 30 টাকা। একটু বলে রাখি এখানে যে আলুর যেই সরবরাহ, মাঠের আলু নতুন করে অর্থাৎ নতুন আলু বাজারে আসে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোতে দেশে উৎপাদিত আলুর সরবরাহ ভালো থাকে। তো সেই সময়েই দাম বছরের সর্বনিম্ন থাকে এবং বছরের শেষ 6 মাসে আলুর দাম কিছুটা বেশি থাকে, তখন আলু আমদানি করতে হয় স্বাভাবিক সময়। কিন্তু এবছর আমরা একটু ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি। যখন বাজারে নতুন আলু আসার কথা, তখনই খুচরা ব্যবসায়ীরা যেটা বলছেন, অনেক পাইকারি ব্যবসায়ী এবং অনেক মজুতদাররা, বিশেষ করে কোল্ড স্টোরেজ মালিকরা, তারা অনেক পরিমাণে আলু মজুত করে ফেলেছেন, যার ফলে এই সময়ে আলু আমদানি করতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা এবং খুচরা পর্যায়েও দাম নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আর একটা বিরতি নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। রাজশাহীর গ্রাম বাংলার হাট বাজার বা গঞ্জগুলো অধিকাংশই গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। একসময় প্রয়োজনীয় নানা পণ্যের পসরা বসলেও সেগুলোর এক একটি এখন এক এক পণ্যের জন্য প্রসিদ্ধ। এমনই শতবর্ষী এক হাট নৌহাটা। একসময় যেখানে রমরমা ব্যবসা করেছেন ইংরেজ আর ডাচ বণিকরা, সেই নৌহাটা হাটের খবর জানাবেন সহকর্মী রাকিবুল হাসান। হাটখোলায় আজ আপনাদের জানাবো নৌহাটা হাটের কথা। রাজশাহীতে যে সমস্ত হাট বাজারগুলো রয়েছে তার মধ্যে নৌহাটা হাটের সাথেও খালখাড়ি আর নদীর ভীষণ দারুণ একটা সম্পর্ক রয়েছে। ইতিহাসবিদরা বলছেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে এবং 20 শতাব্দীর শুরুর দিকে এই হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া বারনয় নদীর সাথে এই হাটের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সে সময় ইংরেজ এবং ডাচ বণিকেরা এখানে সাম্পান এবং বড় বড় নৌকা ভিড়িয়ে ব্যবসা করেছেন এখানকার রেশম আর লাক্ষার। তবে সময়ের পরিবর্তন হয়েছে এই হাটের নানা ধরনের পণ্যের। এখন এই হাটে সবজি সহ নানা ধরনের পণ্যের বিক্রি হয়। একই সাথে এই পাশের উপজেলাগুলোতে যে সমস্ত সবজিগুলো চাষ হয়, বিশেষ করে আলু, ভেন্ডি, এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেগুলো এই হাটে সকাল থেকে বিক্রি হয় এবং বিক্রি শেষে যারা দূরের পাইকাররা রয়েছেন তারা বস্তাবন্দি করে এখান থেকে সিলেট, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যান। এর পরপরই দুপুর থেকে শুরু হয় এখানকার গবাদি পশু এবং পাকপাখালির হাট, যেখানে সবচেয়ে বেশি জনপ্রিয় এখানকার ছাগলের বিক্রি কিনে। আশপাশের উপজেলাগুলোতে যে সমস্ত ঘর গৃহস্থে ছাগল পালন হয় সেখানে বিশেষ করে দেশীয় জাতের ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং অন্যান্য উন্নত জাতের ছাগলগুলো লালন পালন হয়, এখানে এসে বিক্রি হয়। রাজশাহীতে অন্যান্য হাটের থেকে এই হাটে স্বল্প মূল্যে ছাগল পাওয়ায় প্রত্যেকে আসলে কিনতে আসেন। এর মধ্যে কাটা দামে অর্থাৎ কষাই বা যারা মাংসের বিক্রেতা তারা প্রত্যেক দিনই আসলে এখান থেকে ছাগল কেনার চেষ্টা করেন এবং সাপ্তাহিক এই সমস্ত হাটগুলোনে লালন পালনের জন্যও কিন্তু আসলে ছাগলের বিক্রি হয়ে থাকে। সবজি এবং ছাগলের বিক্রি সহ অন্যান্য পণ্যের বেচাকেনায় প্রায় 3 থেকে 4 কোটি টাকার বাণিজ্য হয় এই নৌহাটা হাটে এবং ধীরে ধীরে এই বাণিজ্য কিন্তু রূপ নিচ্ছে এখানকার সাধারণ কৃষকের জন্য একটা প্রাণ কেন্দ্রে। নৌহাটা হাটের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বিভিন্ন পণ্যের বিক্রির পাশাপাশি এখানে যে পশুর বিক্রি, বিশেষ করে ছাগলের, সেটি কিন্তু দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে এবং যেই হাটটি সবচেয়ে ছোট হয় সেখানে 50 লাখ টাকার ছাগল বিক্রি হয় এবং যেটি সবচেয়ে বড় হাট হয় সেখানে প্রায় 1 কোটি টাকার উপরেও ছাগলের বেচাকেনা হয়। তো রাজশাহীর নৌহাটা হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এ ছিল আজকের ভাগশেষ আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।